গাজার পরে এবার আরেক মুসলিম দেশ সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। এবারও কেন চুপ আরব বিশ্ব? চীনের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই বিপদে আমেরিকা। জিনিসপত্রের দাম বাড়ায় বিপাকে মার্কিন জনগণ, হারলেন কি ট্রাম্প? ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা ছড়ানোর চেষ্টা করছে মোদির দল, অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশের। ভোটে জয়ী হতেই কি এমন চেষ্টা বিজেপির? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ফিলিস্তিনের গাজার পর এবার গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া দখলে নেমেছে আমেরিকার বন্ধু ইসরায়েল। একের পর এক সিরিয়ার ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইহুদি রাষ্ট্রটি। আর নিজেদের উদ্দেশ্য হাসিলে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ার 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। তবে কোনো প্রতিরোধ ছাড়াই নৃশংস ইসরায়েলকে ছাড় দিতে নারাজ সিরিয়াবাসী। তাই তো অস্ত্র হাতে সশস্ত্র প্রতিরোধের পথে হাঁটছে তারা। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরায়েলের বর্বর সেনারা। সিরিয়ার দক্ষিণাঞ্চল জুড়ে দখলদারিত্ব অব্যাহত রাখতে স্থল আক্রমণ আরও জোরদার করেছে তারা। সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখলের দিকে মনোনিবেশ করছে ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখলে নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা ও কুনেত্রা শহরে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য আরেকটি কৌশল ব্যবহার করছে, আর তা হল দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। তবে এবার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করতে অস্ত্র হাতে নিচ্ছেন সিরিয়ার বাসিন্দারা। স্থানীয়দের বরাতে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, দেশটির দক্ষিণের অনেক বাসিন্দা সশস্ত্র প্রতিরোধ তৈরির পথে এগোচ্ছেন। সম্প্রতি দখলদার সেনাবাহিনী কুনেত্রা অঞ্চলের সুসিয়া গ্রামে হামলা চালানোর চেষ্টা করে। বাসিন্দারা তাদের ব্যক্তিগত অস্ত্র ব্যবহার করে দখলদার বাহিনীর মুখোমুখি হয়। তাদের তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তু করা হয়, যার ফলে 7 জন আহত হয়। সিরিয়ায় কাজ করা আমেরিকান সাংবাদিক বিলাল আব্দুল করিম সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায় সেখানকার বেসামরিক নাগরিকেরা ঐক্যবদ্ধ হয়ে সশস্ত্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। একদিকে নিজেদের আবাসভূমি হারিয়ে আহাজারি করছে সিরীয়রা, অন্যদিকে নতুন ভূখণ্ড দখল করে উৎসবে মাতছে ইসরায়েলিরা। সম্প্রতি সিরিয়ায় নতুন দখল করা অঞ্চলে পর্যটকদের নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ইহুদিদের পাস ওভার উৎসব উপলক্ষে গোলান মালভূমির ওইসব এলাকায় ইসরায়েলের বেসামরিক পর্যটকদের নিয়ে যাওয়া হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া এই পর্যটন চলবে 1 সপ্তাহ। এরই মধ্যে প্রায় সব টিকিট কিনে নিয়েছেন পর্যটকেরা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সামরিক পাহারায় বুলেট প্রুফ বাসে করে পর্যটকদের ছোট ছোট দলকে সিরিয়ার ভূখণ্ডের সর্বোচ্চ 2.5 কিলোমিটার ভিতরে নেওয়া হবে। পথে পড়বে হারমন পর্বতের সিরীয় অংশ। পর্যটকেরা রাদান নদীতে সাঁতার কাটতে পারবেন এবং নদীর তীরে ভ্রমণ করতে পারবেন। এছাড়া অটোমান সাম্রাজ্যের পরিত্যক্ত হেজাজ রেলপথের অংশ ঘুরে দেখতে পারবেন তারা। ইসরায়েলি বাহিনীর এই দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধ ও জনমত তৈরির চেষ্টা চালাচ্ছে দেশটির দক্ষিণের বাসিন্দারা। গত 25 ফেব্রুয়ারি ইসরায়েলি সামরিক অনুপ্রবেশের বিরুদ্ধে একটি বেসামরিক বিক্ষোভে যোগ দেন শত শত সিরিয়ান নাগরিক। তবে জানা গেছে, এসব অপকর্ম ধামাচাপা দিতে স্থানীয় বা আন্তর্জাতিক মিডিয়ার সঙ্গে কথা না বলার জন্য বেসামরিকদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে মার্কিন হামলায় মৃত্যুর গুজব মিথ্যা প্রমাণ করে দিয়ে আবারও সামনে এসেছেন ইয়েমেনের হুতি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি। রবিবার প্রকাশিত এক ভিডিও বার্তায় ইসরায়েলে নতুন করে 2টি সফল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেন তিনি। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গোপন পরমাণু ঘাঁটিতে আঘাত এনেছে বলে দাবি হুথিদের। এছাড়া মার্কিন যুদ্ধজাহাজ দখলকৃত জেরুজালেম, তেল আবিব সহ বিভিন্ন স্থানে প্রতিরোধ গোষ্ঠীর হামলার কথা জানান ইয়াহিয়া সারি। হিজল জোপারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি।
সম্প্রতি এমনটাই চাউর হয়েছিল, কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি। রবিবার প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা। শুধু তাই নয়, মার্কিনীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদিন নতুন করে ইসরায়েলে বড়সড় মিসাইল হামলা চালানোর কথা জানান তিনি। এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন। সারি জানান, গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে এদিন হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন 2 ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলে। দুটি মিসাইলই লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর মাঝে প্যালেস্টাইন 2 মিসাইলটি এশদোত মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন সারি। ওই ঘাঁটিতে ইসরায়েল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয়। অপর মিসাইলটি ইসরায়েলের আন্তর্জাতিক এয়ারপোর্ট বেন গুরিয়নে আঘাত হানে বলে জানান সারি। এতে করে 1 ঘণ্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়া আশকেলনে গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ, নেতানইয়াহসহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে একটানা সতর্কতা সাইরেন বাজতে থাকে। সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছুটোছুটি করতে দেখা যায়। ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। এরই মাঝে ইসরায়েলি বাহিনী দুটি মিসাইল হামলার কথা স্বীকার করেছে, তবে মিসাইলগুলো ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা। এক বিবৃতিতে বলা হয়, একটি মিসাইল ইসরায়েলের আকাশসীমায় প্রবেশের আগেই নেগেভ মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয়। অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে। পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংসাবশেষ খুঁজে পেতে অভিযান চালাচ্ছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে তারা। এদিকে এরই মাঝে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা। MQ-9 নামের ওই ড্রোনটি ইয়েমেনের হাজ্জা অঞ্চলে হামলার চেষ্টা চালাচ্ছিল। এ নিয়ে 2 সপ্তাহের মাঝে 4টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হলো। গাজাবাসীর সমর্থনে এ যাবৎ মোট 19টি মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারি। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রেড সিতে বিমানবাহী মার্কিন রণতরী USS ট্রুম্যানে নতুন করে একযোগে মিসাইল ও ড্রোন হামলা চালায় প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেনে মার্কিন হামলার জবাবে পাল্টা হামলা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। শুল্কের জবাবে পাল্টা শুল্ক, আবারও শুল্ক, আবারও পাল্টা শুল্ক। এভাবেই পাল্টাপাল্টি শুল্ক আরোপের যুদ্ধে নেমেছে বিশ্বের প্রভাবশালী 2 শত্রু দেশ আমেরিকা ও চীন। যে যুদ্ধে শুরুটা করেছে আমেরিকা। চীনা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক বসানোর জবাব পাল্টা শুল্ক দিয়ে দিয়েছে চীন। আর এতে চীনকে চাপে ফেলতে গিয়ে উল্টো বিপদে পড়েছে খোদ যুক্তরাষ্ট্রই। কারণ অতিরিক্ত শুল্কের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে যুক্তরাষ্ট্রে। বিপাকে পড়েছে সাধারণ মার্কিন জনগণ। লোকসানের মুখে পড়তে যাচ্ছে বড় বড় অনেক মার্কিন প্রতিষ্ঠান। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন চীনের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দেন, তখন মনে হয়েছিল অচিরেই শুরু হতে যাচ্ছে ওয়াশিংটন বেইজিং বাণিজ্য যুদ্ধ। চীনা বাজার বন্ধ করে দিয়ে চাপ সৃষ্টি করলেই নত হবে বেইজিং। ট্রাম্পের এমন আকাশচুম্বী আত্মবিশ্বাস শেষ পর্যন্ত কাজে আসছে না। হোয়াইট হাউসের মোকাবেলা করতে একেবারে ভিন্ন কৌশলে মাঠে নেমেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্প আরোপিত 145% শুল্কের জবাবে মার্কিন পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 125% করেছে বেইজিং। কিন্তু পাল্টাপাল্টি এই শুল্ক যুদ্ধে কার ক্ষতি বেশি, চীন নাকি যুক্তরাষ্ট্রের? কিভাবে ট্রাম্পকে ধরাশায়ী করতে চাইছেন শি জিনপিং?
শুল্ক নিয়ে চলমান টানাপোড়েনে যুক্তরাষ্ট্রকে নাজেহাল করতে খুব বেশি কাঠখড় পোড়াতে হবে না শি জিনপিংয়ের। ট্রাম্পের আরোপিত শুল্কই হয়ে দাঁড়াবে সাধারণ মার্কিন নাগরিকদের ক্ষতির কারণ। আমেরিকানরা যে বিপুল পরিমাণ গেমিং কনসোল, খেলনা, মোবাইল ফোন এবং অন্যান্য পণ্য কেনে তার বেশিরভাগই তৈরি হয় চীনে। নানা ধরনের ফ্যাশন সামগ্রী হোক কিংবা উচ্চমূল্যের বিনোদন আইটেম, মার্কিন বাজারে আকাশ ছোঁয়া হবে সবকিছুর দাম। উৎপাদন খরচ বৃদ্ধির কারণে প্রফিট মার্জিন বা লাভের পরিমাণ কমে যাওয়ায় বিপদে পড়বে বিনিয়োগকারীরা। অ্যাপলের আইফোন থেকে শুরু করে ওয়ালমার্ট, জেনারেল মোটরস সবাই পড়বে জটিল সংকটে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত পণ্যের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার চীন। সে কারণে শুল্ক বসানোর আগ্রাসী পথে না হেঁটে শি জিনপিংয়ের প্রথম নিশানা মার্কিন কৃষি বাজার। সয়াবিন, গম, ভুট্টার মতো কৃষিপণ্য আমদানিতে চীন নির্ভরশীল ছিল আমেরিকার উপর। ট্রাম্পের ঘোষণার ঠিক পরপরই বিশ্বের বৃহত্তম সয়াবিন ক্রেতা বেইজিং যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে ঝুঁকে পড়ছে ব্রাজিলের দিকে। নিজেদের পণ্য চীনের বাজারে বিক্রির উপর অনেকাংশেই নির্ভর করেন মার্কিন কৃষকেরা। কৃষি খাতে চীনা আমদানি কমে যাওয়ায় বেদম মার খেয়ে যাচ্ছে ট্রাম্পের মূল ভোট ব্যাংক। বিরল খনিজ পদার্থ ছাড়া অচল আধুনিক প্রযুক্তি পণ্যের উৎপাদন। বিশ্বজুড়ে সেই ব্যবসার অধিকাংশই নিয়ন্ত্রণ করে চীন। স্মার্টফোন, সামরিক ড্রোন, ইলেকট্রিক গাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরিতে দরকার হয় এই খনিজ। ট্রাম্পের শুল্কের জবাবে সম্প্রতি এসব বিরল খনিজ রফতানিতে বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। সেমিকন্ডাক্টর, ক্ষেপণাস্ত্র থেকে উইন্ড টারবাইন, জরুরি এমন বিভিন্ন পণ্যের মূল উৎপাদনে এখনও চীনের উপর ব্যাপকভাবে নির্ভর করে যুক্তরাষ্ট্র। দুর্লভ খনিজ রফতানি সম্পূর্ণ নিষিদ্ধ করলে আরও জটিল হবে ট্রাম্পের বিপদ। চীনের বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব স্থিতিশীল সময় পার করছে এমনটা বলার সুযোগ নেই। তবে ট্রাম্পের শুরু করা বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রের একমাত্র যোগ্য প্রতিপক্ষ বলা যায় চীনকে। বিশ্লেষকদের ধারণা, ক্ষয়ক্ষতি যতই হোক এই অর্থনৈতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি দিন টিকে থাকতে পারবে চীন। ইউরোপ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি আফ্রিকার দেশগুলোতেও লেগেছে বাণিজ্য যুদ্ধের উত্তাপ। বিকল্প বাজার তৈরি, অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি ও কৌশলগত নানা পদক্ষেপ নিয়ে ভবিষ্যতের ভিত্তি শক্ত করছেন শি জিনপিং। তার বিপরীতে হটকারী নানা সিদ্ধান্ত নিয়ে ঠান্ডা মাথার এই লড়াইয়ে কতদিন টিকে থাকতে পারবেন ট্রাম্প, সেটা নিয়ে থাকছে সংশয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতে ওয়াকফ আইন সংশোধনের পর বিক্ষোভ, সংঘর্ষ, প্রাণহানির পর থমথমে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। বিজেপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক উস্কানির অপচেষ্টার অভিযোগ তুলেছে পুলিশ। শুক্র শনিবারের সহিংসতায় 3 জনের মৃত্যুর পর চলছে চোরাগোপ্তা হামলা। গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে দেয়া হয়েছে হাসপাতালে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি জারি আছে আধা সামরিক বাহিনীর টহল আর সতর্ক নজরদারি। অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মুর্শিদাবাদের নতুন কয়েকটি এলাকা ছাড়াও মালদহ আর বীরভূমের কয়েকটি এলাকায় ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে মঙ্গলবার 10টার পর স্বাভাবিক হতে পারে ইন্টারনেট সেবা। সহিংসতায় সরাসরি জড়িত আর ইন্ধনদাতাদের ধরতে অভিযানে নেমেছে যৌথ বাহিনী। পরিস্থিতিকে আরও ঘোলাটে করার অপচেষ্টায় নেমেছে পশ্চিমবঙ্গে বিরোধী দলের ভূমিকায় থাকা নরেন্দ্র মোদীর বিজেপি। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধিয়ে ফায়দা নিতে বিজেপির ভেরিফাইড পেজ থেকে ভুয়া ছবি ছড়ানোর অভিযোগ তুলেছে রাজ্য পুলিশ। এদিকে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, মুর্শিদাবাদের মতো বাংলাদেশে দলিত হিন্দুরা নির্যাতিত হলেও কোনো নিন্দা জানায়নি কংগ্রেস, তৃণমূল ও সমাজবাদী পার্টি। গাজা ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকেই প্রতিনিয়ত সাহায্য সামগ্রী পাঠিয়ে আসছে বাংলাদেশি সংস্থা হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ। এসব সাহায্য পাঠাতে ফিলিস্তিনি তরুণদের নিয়ে 20 জনের একটি স্বেচ্ছাসেবী গ্রুপও তৈরি করেছিল তারা। এদের মাধ্যমে খান ইউনুস, দেইর আল বালা, মাওয়াসি কারারা, উত্তর গাজা সহ বিধ্বস্ত গাজার বিভিন্ন প্রান্তে খাবার, পানি ও তাঁবু সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হতো। কিন্তু সম্প্রতি এই দুই গ্রুপের 2 জন সহ তাদের পরিবারের 7 সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত কেফায়েত শাকিলের ডেস্ক রিপোর্টে। دولة بنغلاديش ومؤسسة حافظي بنغلاديش اليوم موجودين عشان نفرح هدول الناس، وخلينا نشوف كيف هدول بدهم يفرحوا مع بعض. يلا 1 2 3। ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে গাজায় নির্যাতিতদের জন্য সাহায্য সামগ্রী পাঠিয়ে আসছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ, যা ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছেন স্থানীয় একদল স্বেচ্ছাসেবক।
সম্প্রতি সেই দলের 2 সদস্য সহ তাদের পরিবারের 7 জনকে হত্যা করেছে ইসরায়েলি সৈন্যরা। 2023 সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় শুরু হয় ইসরায়েলি আগ্রাসন। বোমার আঘাতে দিনে দিনে ধ্বংসস্তূপে পরিণত হতে থাকে পুরো গাজা। দীর্ঘ হতে থাকে মৃত্যুর মিছিল। পরিস্থিতির ভয়াবহতায় ভেঙে পড়ে গাজার পুরো অর্থব্যবস্থা। তৈরি হয় অন্ন, বস্ত্র, বাসস্থান সহ নিত্য প্রয়োজনীয় সবকিছুর সংকট। সেই সময় থেকে দেশে অর্থ সংগ্রহ করে নিঃস্ব গাজাবাসীর জন্য তাঁবু, খাবার, পানি ও পোশাক সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশের আলেমদের পরিচালিত সংগঠন হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সেই সাহায্য পৌঁছে দেওয়াই কাল হয়েছে এই 2 স্বেচ্ছাসেবকের। তবে অন্য স্বেচ্ছাসেবকদের নিরাপত্তার স্বার্থে 2 শহীদ স্বেচ্ছাসেবকের নাম পরিচয় প্রকাশ করেনি সংস্থাটি। আমাদের বাংলাদেশি ছাত্র যারা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছে, তাদের মধ্যে কিছু স্বেচ্ছাসেবী ভাই আছে, তাদের মাধ্যমে আমরা সরাসরি ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছে তাদের কাছে আমরা সরাসরি টাকা পাঠাচ্ছি এবং সেখানে আমাদের একটি স্বেচ্ছাসেবক টিম তৈরি হয়েছে। প্রায় 18 সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক টিম তৈরি হয়েছে। তার প্রতি মুহূর্তে গাজাবাসী যারা সেখানে জীবিত অবস্থায় আছে তাদের জরুরি জীবন ধারণের যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো মাধ্যমে তাদেরকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের স্বেচ্ছাসেবক টিম তারা জীবনের ঝুঁকি নিয়ে, শহীদি তামান্না নিয়ে সেখানে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের 2 জন স্বেচ্ছাসেবক ভাই তাদের পরিবারের সদস্য সহ প্রায় 7 জন শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচা মাকাম দান করুক। সংস্থাটি বলছে তাদের 2 স্বেচ্ছাসেবকের মৃত্যু হলেও এখনও অব্যাহত রয়েছে সহায়তা কার্যক্রম। বিধ্বস্ত গাজায় বাসস্থান সংকট চরম আকার ধারণ করায় এখন খাবার ও পানির পাশাপাশি সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাঁবু নির্মাণ। তাই এখন তাঁবু নির্মাণেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন তাদের স্বেচ্ছাসেবকরা। তবে এই কাজে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ। তাঁবু তৈরি করা অর্থাৎ তাদের জন্য একটা আশ্রয় তৈরি করা, তাদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা, তাদের জন্য শুকনা খাবার, রান্না খাবার, শিশু খাদ্য, স্যানিটারি আইটেম, মসজিদ নির্মাণ, টয়লেট নির্মাণ ইত্যাদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে হাফেজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের মাধ্যমে এবং বাংলাদেশি মানুষের আর্থিক সহায়তার মাধ্যমে। আমরা সেখানে যে টাকা পাঠাচ্ছি সেই টাকার মাধ্যমে আমরা দেশে বিদেশে যে যেখানে মুসলমান ভাই বোনেরা আছি, আমরা আমাদের এই সেবা কার্যক্রমে সহযোগিতার হাত সম্প্রসারিত করব। আমরা আমাদের যাকাত, সদকা, ফেতরা ইত্যাদি তাদের এই কাজে আমরা সহযোগিতামূলক দিতে পারি। আমি আস্থার সাথে বলতে পারি যে তারা অত্যন্ত স্বচ্ছতার সাথে এই অর্থ, আপনাদের দেওয়া অর্থ তারা যথাস্থানে কাজে লাগায়, ব্যয় করে এবং এর পরিচ্ছন্ন হিসাব নিকাশ তারা সংরক্ষণ করে। গাজায় মুসলমানদের রক্ষায় বাংলাদেশ থেকে সামর্থ্যবানদের সাহায্যের হাত বাড়ানোরও আহ্বান জানান সংশ্লিষ্টরা। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। মা বাবাকে খুনে অভিযুক্ত তরুণের বিরুদ্ধে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করেছে উইসকনসিনের আদালত। বলা হয়েছে অস্ত্র কেনার আর্থিক সক্ষমতা অর্জনের জন্য এই অপকর্ম করেছে অভিযুক্ত তরুণ। মূলত প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার জন্যই অভিযুক্ত তরুণ পরিকল্পিতভাবে অপকর্মগুলো করেছে বলে দাবি করেছে তদন্ত সংস্থা FBI। আদালতে দাখিল করা অভিযোগপত্রে বলা হয়েছে বড় পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে অভিভাবকদের হত্যা করেছে 17 বছরের হাই স্কুল শিক্ষার্থী নিকিতা কাপাস। গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নে অন্যদের সাথে তার যোগাযোগের আলামত পেয়েছে FBI। এছাড়া শ্বেতাঙ্গ জাতিগোষ্ঠীর অস্তিত্বের প্রশ্নে ট্রাম্পকে হত্যার মাধ্যমে এক বিপ্লবের সূচনা হবে বলে উল্লেখ করে নিকিতার লেখা নথি জব্দ হয়েছে। ওই নথির সাথে হিটলারের ছবিও পাওয়া গেছে। নিকিতার বিরুদ্ধে হত্যা, $10,000 চুরি সহ 7টি অভিযোগ গঠন করেছে ওয়াউকেশা কাউন্টি আদালত। গত 28 ফেব্রুয়ারি মা আর সৎ বাবাকে বাসায় গুলি করে হত্যার পর লাশ গুমের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় নিকিতা। টানা 2 সপ্তাহ স্কুলে না যাওয়ায় পুলিশ বাসায় খোঁজ নিতে গেলে জোড়া হত্যার ঘটনাটি ফাঁস হয়। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।